আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে অনেক দিন পর আবার তোমাদের ফিজিক্সের আইসিটি নিয়ে আবার আসছি। ফিজিক্সের অনেকদিন আগে একটা ক্লাস হয়েছিল চলতরিতের। আমরা ফিজিক্স সেকেন্ড পেপারে চলতরিত করতেছিলাম। চলতরিতের প্রথম লেকচার গেছে, দ্বিতীয় লেকচার গেছে। তৃতীয় লেকচার আজকে রেকর্ডেড হিসেবে দিতেছে। এই লেকচারগুলো রেকর্ডেড দেওয়ার কারণ হচ্ছে গিয়ে যে লাইভে নিলে সময়ও বেশি লাগে, প্লাস ওই একটু সময় স্বল্পতা আছে, যার কারণে রেকর্ডে দিতেছি, তোমাদেরও করতে সুবিধা হবে আর কি। সমস্যা থাকলে কমেন্টে লিখবে, আমি অ্যান্সার দিয়ে দেবো, সেটা সমস্যা নেই। কারেন্ট ইলেকট্রিসিটি বা চলতরিতের আমরা যেটা পড়ছিলাম লাস্টে, আমরা মনে হয় যে রেজিস্টারের রোধ নির্ণয় পড়ছিলাম, ওহমের সূত্র পড়ছিলাম, তারপরে হচ্ছে ওহমের সূত্র এগুলো তো পড়ছিলাম। ওহমের সূত্র পড়ছিলাম আর রেজিস্টারের রোধ নির্ণয় পড়ছিলাম। ওহমের সূত্রটা কি পড়ছিলাম? ভি সমান আইআর। এটাই তো, যে কোনো একটা তড়িৎ প্রবাহের দুই প্রান্তের বিভব, মানে তাপমাত্রা যদি স্থির থাকে, তাহলে কোনো একটা পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য, যেটা মনে করো ভি, এই দুই প্রান্তের বিভব পার্থক্য তার মধ্যবর্তী তড়িৎ প্রবাহের সমানুপাতিক, মধ্যবর্তী তড়িৎ প্রবাহ আই, দুই প্রান্তের বিভব পার্থক্য সমানুপাতিক হচ্ছে তোমার আই। ঠিক আছে, এখান থেকে আমরা কি করছিলাম? ভি নিছিলাম, সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে একটা এই যে 1/জি নিছিলাম, নিয়ে আই দিছিলাম। সমানুপাতিক তুলে দিলে একটা ধ্রুবক নেওয়া লাগে, ধ্রুবক নিছিলাম 1/জি। ঠিক আছে, যখন এটা আসছিল তখন এই যে 1/জি এর মান আবার হচ্ছে আর, পরিবাহকত্ব রোধের বিপরীত রাশি আর বা আইআর। ঠিক আছে, ভি সমান আইআর, এটাই না? হ্যাঁ এটাই তো, ভি সমান আইআর। ঠিক আছে, তাহলে এই যে এটা ছিল আমাদের কি ওহমের সূত্র, এই ওহমের সূত্র, আর তার সাথে আমরা আজকে কিছু পড়বো আর হচ্ছে ম্যাথ করবো। এর আগে মনে হয় না ম্যাথ সলভ করছিলাম, ওই রেজিস্টারের রোধ নির্ণয়ের ম্যাথগুলো সলভ করছিলাম, আর কোনো ম্যাথ সলভ করিনি। তাহলে আজকে দেখো, আমরা শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কিন্তু কিছু সূত্র দেখছিলাম। শ্রেণী সমবায় কোনটা? এই যেটা হচ্ছে তোমার শ্রেণী সমবায়। যদি কোনো একটা বর্তনীর উপাদানগুলো, এই যে এটা ব্যাটারি একটা উপাদান, এই যে দুইটা রোধ আছে এগুলো উপাদান, এমন হতে পারে এখানে একটা অ্যামিটার আছে, অ্যামিটারটা একটা উপাদান। উপাদানগুলো যদি এমনভাবে সাজানো থাকে যে একটার শেষ প্রান্ত আরেকটার আদি প্রান্ত, আবার আরেকটার শেষ প্রান্ত এই যে এইটার আবার দেখো আদি প্রান্ত, আবার যে এইটার শেষ প্রান্ত, আবার এই যে ব্যাটারির এইটার যে আদি প্রান্ত, এইভাবে যে সাজানো থাকে তাহলে এটা হচ্ছে শ্রেণী সমবায়। আর যে এমন হয় যে উপাদানগুলোর এক এক প্রান্ত একটা নির্দিষ্ট বিন্দুতে, তাহলে সেটা হচ্ছে সমান্তরাল সমবায়। এই যে এটা হচ্ছে সমান্তরাল সমবায়, এটা হচ্ছে সমান্তরাল সমবায়। ঠিক আছে, এটা শ্রেণী সমবায়, এটা হচ্ছে সমান্তরাল সমবায়। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্যরোধ আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমরা তুল্যরোধ বের করা শিখছি। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্যরোধ আর সমান কি? 1/r সমান 1/r1 প্লাস 1/r2, না এটা শ্রেণী না, শ্রেণীর ক্ষেত্রে এটা হচ্ছে সমান্তরাল ক্ষেত্রে দেখাইতেছি। শ্রেণীর ক্ষেত্রে হচ্ছে rs সমান rs1 প্লাস rs2 প্লাস rs3, r12 প্লাস r3। ঠিক আছে, এটা হচ্ছে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্যরোধ। সমান্তরাল ক্ষেত্রে কি এগুলো আগে পড়াইছি, এখন জাস্ট একটু দেখাইতেছি সূত্রগুলো। এটার ক্ষেত্রে কি 1/rp সমান 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3, এভাবে চলতে থাকে। এই 1/1 দিয়ে আমি যদিও এটা দিয়ে এখন ম্যাথ সলভ করাবো, কিন্তু এখন আসে কিছু অ্যাডভান্স ফর্ম আছে। একবার একটা ইনভার্স দিয়ে আরপি মানে উল্টায় দেনা পরে, এটা উল্টায় না দিয়ে ডাইরেক্ট r1 প্লাস r2 প্লাস r3 দিয়ে ডাইরেক্ট একটা ইনভার্স দিয়ে দেয়। এই উল্টায় দেওয়ার পরিবর্তে এটা করে আর কি, উল্টায় না দিয়ে এইটা করে, সরি এটা 1/1 থাকে যাবে 1/, ঠিক আছে। উল্টায় এদিক দিয়ে তুমি উল্টায় দিতে, ওটা ওদিক দিয়ে একবারে ইনভার্স দিয়ে দেয়। এটা এখন নতুন ডিজিটাল ফর্ম, কিন্তু আমরা আগের ফর্মে করবো যেটা আমরা এসএসসি পড়ছিলাম। ঠিক আছে, এগুলা লাগবে। আর এখন আমরা কি করবো? ম্যাথ করবো। আর এর ক্ষেত্রে আরেকটা জিনিস দেখো, মনে করো দুইটা রোধ সমান্তরালে আছে, একটা শর্টকাট, দুইটা রোধ মনে করো সমান্তরালে আছে, এটা শুধুমাত্র দুইটার জন্য, কিন্তু বেশি জন্য না, শুধু দুইটার জন্য। এটা মনে করো r1, এটা মনে করো হচ্ছে তোমার r2। এইটার জন্য তোমার তুল্য রোধ কি হবে? সমান্তরাল না, এটা rp সমান তোমার কি হবে বলো? উপরে হচ্ছে দুইটার যোগফল, নিচে হচ্ছে দুইটার গুণফল, r1 r2 উপরে যোগফল, নিচে হচ্ছে গুণফল, উপরে গুণফল, নিচে যোগফল, r1 প্লাস r2। এটা হচ্ছে শর্টকাট। দুইটা যদি সমান্তরালে থাকে তাহলে সেই ক্ষেত্রে এটা হচ্ছে শর্টকাট তুল্যরোধ বের করা। ঠিক আছে, এটা কিভাবে আসলো ওটা তোমাদের দেখাইতে পারি, কিন্তু দেখাইলে এখন সময় নষ্ট, তুমি এটাই দেখো তাই।
ঠিক আছে, জাস্ট এইগুলো জানলে হবে, এই শর্ট ফর্ম না দিয়ে আমরা মেইন সূত্রগুলো দিকে ফোকাস করবো। তারপরে দেখো এখন আমরা যে ম্যাথগুলো করবো এটার মধ্যে আরেকটা জিনিস লাগবে, দুইটা জিনিস আছে, একটা হচ্ছে সিডিআর আর একটা হচ্ছে ভিডিআর। এই দুইটা জিনিস আগে একটু ব্যাখ্যা করি। এই যে আজকের পড়া এখান থেকে শুরু, এগুলো আগের পড়া করছিলাম, যেগুলো এখন লাগবে। এখন দেখো আমরা আজকে যে দুইটা জিনিস পড়বো, একটা হচ্ছে সিডিআর, একটা হচ্ছে ভিডিআর। কি কি দেখো, সিডিআর, একটা হচ্ছে তোমার ভিডিআর। ঠিক আছে, আর প্রথমে সিডিআরটা পড়ি। সিডিআর এর পুনরূপ হচ্ছে কারেন্ট ডিভাইডেড রুল। কারেন্ট ডিভাইডেড রুল, সিডিআর বারবার আরেক নাম হচ্ছে কারেন্ট ডিভাইডেড রুল। কারেন্ট ডিভাইডেড রুল কি, এটা কোনটার ক্ষেত্রে প্রযোজ্য এটা শোনা আগে। সিডিআরটা প্রযোজ্য হচ্ছে তোমার সমান্তরালের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে এটা প্রযোজ্য? সমান্তরালের ক্ষেত্রে। সমান্তরাল কোন একটা আমি বর্তনী আঁকি, যেমন দেখো আমি একটা সমান্তরাল বর্তনী আঁকি, সমান্তরাল সমান্তরাল, হ্যাঁ আরেকটা দিই, এই যে সমান্তরাল একটা বর্তনী আছে, এটা মনে করো R1, এটা হচ্ছে তোমার R2, আর এটা হচ্ছে তোমার R3। এই বর্তনীর ক্ষেত্রে কারেন্ট ডিভাইডেড রুল, মানে কারেন্টটা যে ভাগ হইতেছে, এদিক দিয়ে মনে করো তোমার একটা কারেন্ট যাইতেছে, আই কারেন্ট, এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে যাবে, কিন্তু এখানে গিয়ে কিন্তু তিন ভাগে ভাগ হয়ে যাবে। এদিক দিয়ে যাবে একটা কারেন্ট, এদিক দিয়ে যাবে কিছু, এদিক দিয়ে যাবে কিছু, এখানে এসে আবার সব একখানে হয়ে যাবে। হ্যাঁ, আবার এই যে যা এইখানে যা ছিল এইখানেও সেই কারেন্ট আই থাকবে, এখানে সে আই আসে আবার এই ব্যাটারিতে প্রবেশ করবে, কোষে প্রবেশ করবে, প্লাস মাইনাস। ঠিক আছে, তাহলে এই কারেন্টটা ডিভাইডেড, কারেন্টটা কিভাবে ভাগ হবে, এই ডিভাইডেড রুলটা এখন পড়বো, কারেন্ট ডিভাইডেড রুল। এগুলা যখন এসএসসিতে পড়ছিলে এটা তোমরা পড়ছো, কিন্তু তখন তোমরা জানো না এটা কারেন্ট ডিভাইডেড রুল। তখন তোমার পরীক্ষায় এমন প্রশ্ন আসতো না, মনে করো এটা দিত তোমার এ বিন্দু, কোন বিন্দু, মনে করো এই যে এটা, এই যে বলতো যে R1 এর মধ্য দিয়ে প্রবাহিত, এর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ কত, বলতো যে R1 এর মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাইতো ওটা বের করতে বলতো। এটা তোমরা এসএসসিতে পড়ছো, এটা তোমরা অনেক কাহিনী করে বের করতো, কিন্তু এখন এত কাহিনী করে না, এখন ডাইরেক্ট সিডিআর কারেন্ট ডিভাইডেড রুল অনেক কাহিনী করে বের করতো। যে ওই জায়গার আগে তুল্যরোধ বের করো পুরো বর্তনীর, তারপরে পুরো বর্তনীর তড়িৎ প্রবাহ বের করো, তারপরে বিভব পার্থক্য বের করো, দুই প্রান্তের বিভব পার্থক্য বের করো, তারপরে ওর রোধটা বের করা। এখন অত কাহিনী নাই, এখন আমরা পড়বো ডাইরেক্ট কি দিয়ে, সিডিআর দিয়ে বা কারেন্ট ডিভাইডেড রুল। কারেন্ট ডিভাইডেড রুলটা কি সেটা তোমরা ডাইরেক্ট এইভাবে মনে রাখতে পারো। আমরা কি জানি, ভি সমান আইআর, তাই না? তাহলে আই সমান কি আসে, আই সমান কি আসে, আই সমান আসে হচ্ছে তোমার ভি বাই আর, ভি বাই আর। ঠিক আছে, আই সমান কি আসে তোমার ভি বাই আর। এখন শোনো, আমরা মনে করো R1 এর কারেন্ট বের করব, আমরা মনে করো R1 এর মধ্যে দিয়ে কারেন্ট বের করব, তাহলে এখানে R1 হবে, তাই না? তারপর R1 এর দুই প্রান্তের বিভব পার্থক্য আমাদের লাগবে, তখন এটা V1 হবে। তখন আমরা R1 এরটা বের করব, R1 এর কারেন্ট, যখন আমরা R1 এর কারেন্ট বের করব তখন এই রোধটা হবে হচ্ছে তোমার R1 রোধ, আর হচ্ছে তোমার ভিটা হবে কি R1 এর দুই পাশের বিভব পার্থক্যটা, এই বিন্দু আর এই বিন্দুর বিভব পার্থক্যটা। ঠিক আছে, এটা তো ঠিক আছে। আইটা আমরা বের করব, আই কি, আইও এবার 1, ও V12 হবে না, ভি হচ্ছে তোমার বর্তনীর বিভব, I1 R1 এর কারেন্ট মনে করো I1। ঠিক আছে, এখন এইটাই তো সূত্র নাকি, এইটাই তো সূত্র। কিন্তু দেখো আমরা I1 এর মান তো আমরা বের করব, R1 এর মান আমরা জানি, ভি এর মানটা, ভি এর মানটা কিন্তু জানি, ওই জন্য ভি এর মানটা ভি কে আবার ভাঙাই দেবো। আমরা জানি কি I1 সমান ভি বাই আর, ভি সমান কি আসে, ভি সমান আইআর আসে, তাই না? তাহলে ভি এর জায়গায় আবার তুমি আইআর বসাও। এই আইটা কোন আই, পুরো বর্তনীর আই। এই আরটা কোন আর, পুরো বর্তনীর আর, মানে পুরো বর্তনীর তুল্য রোধ আর পুরো বর্তনীর কারেন্ট ডিভাইডেড বাই R1, এটাই সূত্র। আমি I1 এর যখন কারেন্ট বের করব, I1 এর মধ্যে দিয়ে কারেন্ট, তখন এটা সূত্র। তাহলে I2 এর ক্ষেত্রে কি হবে, মনে করো I2 বলছে, I2 এর ক্ষেত্রে কি হবে, I আর R সেম থাকবে ডিভাইডেড বাই তোমার হচ্ছে R2। ঠিক আছে, I আর হচ্ছে R সেম থাকবে, মানে পুরো বর্তনী কারেন্ট আর তুল্য রোধ সেম থাকবে, শুধু এই যে এখানে R2 হবে, মানে R2 এর যখন বের করব, R3 হলে R3 এর কারেন্ট যখন বের করব তখন এখানে R3 হবে। তাহলে আমাদের মেইন টোটাল সূত্রটা কি আসলো, মেইন সূত্রটা এটা হচ্ছে I মানে কারেন্ট, কারেন্ট কোন একটা বিন্দুর মনে করে x বিন্দুর কারেন্ট বের করার সূত্রটা কি আসলো, কোন একটা বিন্দুর বলতে R1 এর হতে পারে, R2 এর হতে পারে, R3 এর হতে পারে, বা এমন হতে পারে এখানে একটা অ্যামিটার দিয়ে বলছে অ্যামিটারের কারেন্ট কত, অ্যামিটারের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাবে সেটার ক্ষেত্রে। ঠিক আছে, অ্যামিটারের রোধ দিয়ে দিবে, তাহলে সেই ক্ষেত্রে I এর মান কি হবে, I এর মান হবে তোমার, ও দাঁড়াও এখানে একটু মিস্টেক আছে, I এর না, I না, ঠিক আছে,
তাহলে উপরে কি, উপরে হচ্ছে তোমার তুল্য রোধ, আর মানে হচ্ছে তুল্য রোধ। নিচের মধ্যে তোমার কি, যে বিন্দু তুমি বের করবা ওই বিন্দুর রোধ, ঠিক আছে, সেটাকে আমরা আই এক্স দ্বারা প্রকাশ করি। মনে করো এক্স বিন্দু, সেটা এক্সটা হতে পারে অ্যামিটার, এক্সটা হতে পারে R1 এর রোধ, R2 এর রোধ, অত, ঠিক আছে। আর আইটাকে আমরা নিচে আনলাম আই, এটা কোন আই, আই টোটাল, টিওটিএল, আই টোটাল, আরও হচ্ছে টোটাল, মানে টোটাল রোধ। এটা হচ্ছে তোমার মেইন সূত্র। এইখান থেকে এই সূত্রটা ব্যবহার করে তুমি যে কোনো জায়গার কারেন্ট বের করতে পারবা। অবশ্যই সেটা সমান্তরাল বর্তনীর জন্যই প্রযোজ্য, সমান্তরাল বর্তনীর জন্যই প্রযোজ্য, সমান্তরাল বর্তনীতে প্রযোজ্য, প্রযোজ্য, প্রযোজ্য। এটা কিন্তু কোন বর্তনীতে হবে না, শ্রেণীতে কিন্তু এই সিডিআর কাজ করে না, ঠিক আছে। শ্রেণী বর্তনী যদি হয় শ্রেণী সমবায়ের, তাহলে সেই ক্ষেত্রে তোমার এইটা কাজ করে না, এটা শুধুমাত্র সমান্তরালের ক্ষেত্রে সিডিআর, ঠিক আছে। আর তাহলে আর এটা হচ্ছে তোমার কিসের জন্য, সিডিআর বলে। এরপর আরেকটা জিনিস আছে ভিডিআর, ওইটা এখন করাবো। দেখো এটা শুধু মনে রাখবে, এটা কিন্তু সমান্তরাল বর্তনীর জন্য প্রযোজ্য। তোমার এত কিছু মনে রাখার দরকার নেই, তুমি জাস্ট এটা মনে রাখবে। যে কোনো একটা উপাদানের আমি যদি কারেন্ট বের করতে চাই, যে কোনো জায়গায়, যেই জায়গার কারেন্ট বের করবো সেই জায়গার সেটা, ঠিক আছে। তাহলে উপরে কি হবে, টোটাল তুল্য রোধ, নিচে হবে হচ্ছে আমি যেই জায়গার কারেন্ট বের করবো ওই জায়গার রোধ, আর হচ্ছে তার সাথে গুণন কি, টোটাল, টোটাল হচ্ছে তোমার কারেন্ট, মানে মেইন কারেন্ট, যে কারেন্টের দিক দিয়ে যাইতেছি। ম্যাথ করবো যখন ক্লিয়ার হবে, তুমি জাস্ট এইটা মনে রাখবে এখন। তারপরে দেখো আমরা এখন করবো হচ্ছে ভিডিআর, ভিডিআর, ভোল্টেজ ডিভাইডেড রুল, ভিডিআর বা হচ্ছে ভোল্টেজ ডিভাইডেড রুল। এখন দেখো ভিডিআর, ভিডিআর বা ভোল্টেজ ডিভাইডেড রুল। ভোল্টেজ ডিভাইডেড রুলটা কি, এই যে দিতে, এটা শুধুমাত্র শ্রেণীর জন্য আবার প্রযোজ্য। এটা আবার শুধুমাত্র কিসের জন্য প্রযোজ্য, শ্রেণীর জন্য প্রযোজ্য। মনে করো এখানে ব্যাটারি আছে প্লাস মাইনাস, এটা হচ্ছে R1 রোধ, এটা হচ্ছে R2 রোধ। এটা শুধুমাত্র শ্রেণী বর্তনীর জন্য প্রযোজ্য, শ্রেণী সমবায়ের জন্য, বায়ের জন্য প্রযোজ্য। প্রযোজ্য, এটা মনে রাখবে, এটা শুধুমাত্র শ্রেণী সমবায়ের জন্য প্রযোজ্য। এটা আবার কি, ভোল্টেজ ডিভাইডেড রুল। আমি শ্রেণী সমবায়তে মনে করো আমি এই রোধের দুই প্রান্তের আমি ভোল্টেজ বের করবো, ঠিক আছে, সেইটার জন্য এটা প্রযোজ্য। মনে করো আমি এই জায়গায় বের করবো, যে কোনো জায়গায় ভোল্টেজ আমি বের করবো, ঠিক আছে, এটার জন্য এটা প্রযোজ্য। এটার ক্ষেত্রে আমরা আবার কি জানি, আমরা আবার সেমটাই জানি, ভি সমান আইআর, তাই না। এটার সূত্র আমরা জানি। মনে করো আমরা R1 এরটা বের করবো, R1 এর ভোল্টেজ, ভোল্টেজ R1 এর মনে করো আমরা ভোল্টেজ বের করবো, তাহলে আমরা কি জানি, তাহলে এখানে এটা হচ্ছে V1 হবে, আইটা কি হবে, আইটা এখানে I1 হবে, আইটা I1 হবে না, I1 হবে। আরটা কি হবে, আরটা এখন তোমার হচ্ছে R1 হবে, ঠিক আছে, আরটা R1 হবে। ভি এর মান আমরা জানি না, আমরা আই এর মান জানি না, আমরা জানি ভি সমান আইআর। মনে করো পুরো বর্তনীর কারেন্ট যেটা, ওটা হচ্ছে আই, সেটা আমরা জানি না। ভি সমান আই সমান সমান, তাহলে কি আসে, ভি বাই আর, কি আসে, ভি বাই আর। তার মানে আই কে ভেঙে আমরা ভি বাই আই দেবো, ভি বাই আর দেবো। তাহলে V2 সমান ভি বাই আর ইন্টু, এইটা দেখো, এটা দিয়ে বের করো। ভিটা কি, পুরা বর্তনীর ভোল্টেজ, আরটা কি, পুরা বর্তনীর তুল্য রোধ, R1টা কি, আমি যার ভোল্টেজ বের করবো তার, ঠিক আছে। তো এই সেম ভাবে আমি যদি বলি R2 এটার ভোল্টেজ কত, তাহলে সেটার ক্ষেত্রে কি হবে, মনে করো এটা হচ্ছে, এটা V1, V1 এর ভোল্টেজ হবে কত, V2, তাহলে V2 সমান কি হবে, ভি বাই আর ইন্টু R2। আর মনে করো আরেকটা রোধ দিছে R3, ওটা যে ভোল্টেজ বের করতে পারে, এখানে শুধু R3 হবে শেষ। তাহলে আমাদের মেইন সূত্রটা কি আসলো, ভি অফ এক্স সমান ভি টোটাল, এখানে মানটা দেওয়া থাকবে ভি ডিভাইডেড বাই আর টোটাল ইন্টু আর এক্স। এটা হচ্ছে আমাদের মেইন সূত্র, এটা আমাদের হচ্ছে মেইন সূত্র। কোনো একটা জায়গার ভোল্ট বের করার সূত্র, যে কোনো জায়গার ভোল্ট বের করার সূত্র হচ্ছে এটা, ঠিক আছে। এটা ছিল ভিডিআর বা ভোল্টেজ ডিভাইডেড রুল। আর এইটা শুধুমাত্র শ্রেণী সমবায়ের জন্য প্রযোজ্য। আর আগে যেটা বলছেন সিডিআর, ওটা শুধুমাত্র সমান্তরাল সমবায়ের জন্য প্রযোজ্য। তারপর দেখো, এবার সিডিআর ভিডিআর গেল, এখন আমরা ম্যাথ করবো। এখন আমাদের ম্যাথ করার মতো কোন একটা ফর্মে আমরা চলে আসছি। এতক্ষণ যা পড়ছিলাম এর আগে, ম্যাথ করলে অনেক কিছু এর ভেতরে এগুলো আসছে, ঠিক আছে। এখন আপাতত সব শেষ, আপাতত ম্যাথ করার জন্য সব শেষ, আপাতত আমরা কিছু ম্যাথ করতে পারি। দেখো
একটা ম্যাথ করবো এখন, সেটা হলো আমরা আজকে শুরু থেকে ম্যাথ শুরু করি। আজকে থেকে আমাদের ম্যাথ শুরু। প্রথম ম্যাথ আসো, ম্যাথ নাম্বার 1। ম্যাথ নাম্বার 1 বলছে কোন পরিবাহের মধ্যে দিয়ে আধান প্রবাহের সমীকরণ। না, এটা না। আমাদের প্রথম ম্যাথটা হচ্ছে এটা করছি। প্রথম ম্যাথটা আমাদের কিন্তু আসছিল 6 ওহমের রোধকে যে টেনে লম্বা করা হলো, ওটা করছি কিন্তু। তাহলে আমাদের আজকে দ্বিতীয় ম্যাথ। দ্বিতীয় ম্যাথটা হচ্ছে তোমার এইটা, সেটা হলো দেখো দ্বিতীয় ম্যাথ 2। ম্যাথ হলো তোমার তারের দুই প্রান্তের রোধ কত। তারটির দুই প্রান্তের রোধ কত। একটা তার দিছে, দেখো একটা তার দিছে, এটা হচ্ছে একটা তার, একটা তার, এটা একটা তার। এই তারটার মধ্যবর্তী ব্যাস দিছে নাকি, এখানে একটা বিন্দু দিছে, যে বিন্দুটা থেকে তোমার তারটা হচ্ছে তারটার মাঝখান থেকে এতটুকু হচ্ছে তোমার কত সেন্টিমিটার, 3 সেন্টিমিটার। 3 সেন্টিমিটার, আমি অঙ্কটা তুলতেছি। 3 সেন্টিমিটার, এটা হচ্ছে তোমার 6 সেন্টিমিটার। 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, ঠিক আছে। তারপরে দেখো কি বলছে, যে এটা দুই প্রান্তের রোধ কত। দুই প্রান্তের রোধ কত, দুই প্রান্তের রোধ কত, দুই প্রান্তের রোধ কত। দেখো অনেক ইজি একটা কোশ্চেন, কিন্তু শুরুতে কিছু মাথা ঢুকবে না, একটু খালি মনোযোগ দাও। বলছে দুই প্রান্তের রোধ কত, এটা একটা তার দিছে, দিয়ে বলছে তারটা দুই প্রান্তের রোধ কত। আমরা দুই প্রান্তের রোধের সূত্র কি জানি? আমরা তো রোধ একটাই জানি, আমরা এই তারটা আমরা রোধ বের করতে পারি কি দিয়ে, এই তারের ব্যাসার্ধ যেহেতু দিছে, তাহলে আমরা একমাত্র বুঝতে পারি ব্যাসার্ধ আর রোধ। ব্যাসার্ধ বা তোমার দৈর্ঘ্য বা তোমার আয়ত, এগুলোর সাথে রোধের একটাই আছে, আপেক্ষিক রোধের সূত্রটা। সেটা কোন সূত্র ছিল? সূত্রটা ছিল হচ্ছে তোমার আর সমান রো এল বাই পি। এই সূত্রটা দিয়ে আমরা করতে পারি। এখান থেকে আমরা এল এর মান জানি না, এর মান জানি না, রো এর মানও তো জানি না, তাই না? রো এর মানও তো জানি না। এইটা দেখো আমরা কিভাবে রো এর মান জানি না, ওই অবস্থায় থাক। আমরা এখানে এল এর মানটাকে বের করব, এল এর মানটা বের করব। এটার ক্ষেত্রে আমরা দৈর্ঘ্য নির্ণয়ের একটা সূত্র জানি। দৈর্ঘ্য এল সমান দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র কি? সেটা হচ্ছে তোমার পাই আর। কারণ কি এটা পাই আর কেন সূত্রটা? পাই আর কেন সূত্রটা? তার কারণ হচ্ছে এটা একটা তার, ঠিক আছে। এটা একটা তার, তারের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র হচ্ছে এটা পাই আর, ঠিক আছে। তারের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র হচ্ছে পাই আর। তাহলে পাই এর মান তো তুমি জানো, আর এর মানটা কত? আর মানে হচ্ছে ব্যাসার্ধ। এটার ব্যাসার্ধটা কত? ব্যাসার্ধটা কত? ব্যাসার্ধ হচ্ছে তোমার এটা দেখো, এটা হচ্ছে তোমার 3 সেন্টিমিটার। এতটুকু হচ্ছে 3 সেন্টিমিটার। একটু বড় করে আঁকি দেখো। মনে করো এইটা, মনে করো এইটা, এই পুরাটা হচ্ছে তোমার 3 সেন্টিমিটার, ঠিক আছে। পুরোটা 3 সেন্টিমিটার। এখানে একটা বিন্দু দিছে, তাহলে গড় ব্যাসার্ধ কতটুকু? এই যে এতটুকু না, ব্যাসার্ধ এতটুকু, তার মানে 3 এর অর্ধেক আসতেছে। তার মানে 3/2 প্লাস এই যে এতটুকু, এতটুকু কত? 6। এই যে এইভাবে দৈর্ঘ্যটা এখন বের করে নেবো। দেখো দৈর্ঘ্য আসে হলো 0.235, 0.235 সেন্টিমিটার না মিটার? সেন্টিমিটারে দেওয়া আছে, তার মানে এটা আমার আসবে হচ্ছে সেন্টিমিটার। 235 সেন্টিমিটারে, সরি এটা ডাইরেক্ট আমি মিটারে নিয়ে নিয়েছি। সেন্টিমিটারে আসা একটা, সেন্টিমিটারটাকে তুমি মিটার করলে আসবে হচ্ছে 0.235, 0.235 মিটার। তুমি ক্যালকুলেশন করে দেখো, ওটা যা অ্যান্সার আসবে সেন্টিমিটারে, ওটাকে তুমি মিটারে করে নিবে, তাহলে আসলে মিটারে। তারপরে আবার দেখো আমি দৈর্ঘ্য পাইলাম, এবার আমি এল এর মানটা পাইছি, এবার আমার এর মানটা দরকার। এই আয়তন, এর মানটা কত? তারের আয়তনের সূত্র কি? তারের আয়তনের সূত্র কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। আচ্ছা কিনা দৈর্ঘ্য প্রস্থের মান দিয়ে দেয় নাই? দৈর্ঘ্য প্রস্থের মান এতটুকু হচ্ছে তোমার 3। এটা যেহেতু 3, এটা সমান, তার মানে এটা হচ্ছে 3। আরেকটার মান তো আমার দেওয়া থাকবে প্রশ্নে, দেওয়া আছে, ওটা তোলা হয় নাই, এখানে দেওয়া আছে। এটার মান হচ্ছে তোমার 4, ঠিক আছে। এটার মান হচ্ছে 4। দৈর্ঘ্য আর প্রস্থ, দৈর্ঘ্য আর প্রস্থ 4। আয়তনটা তুমি বের করবে। দৈর্ঘ্য এইটা দৈর্ঘ্যটা নাও দেওয়া থাকতে পারে, কারণ এটা সম্পূর্ণ যদি 3 হয়, তাহলে ওটা দেখো ওটা সমান, ওটাও 3, ওইটা আরেকটা মান দেওয়া থাকে 4। তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ 3 গুণন 4, 12 সেন্টিমিটার। 12 সেন্টিমিটার, তাই না? 12 সেন্টিমিটার। সেন্টিমিটার না মিলিমিটার? সেন্টিমিটার, 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 ঠিক আছে। সেন্টিমিটার। এটাকে তুমি মিটারে আনো, আসবে হচ্ছে 12 × 10⁻⁶, তার মানে কত আসে? 12 × 10⁻⁶,
12 × 10⁻⁶ মিটার। ঠিক আছে, তাহলে আমি দুইটার মান পাইছি, এখন শুধু বসাই দাও। রো এর মান জানো না তো জানো না, রো এর মান কোনোখানে দেয়নি, আমাদের কিছু করার নেই। ইন্টু 0.235 ডিভাইডেড বাই 12 × 10⁻⁶। অ্যান্সার যা আসে তত 19/62.5 19/62.5 রো। রো এর অ্যান্সার আসে নাই, ওই জন্য ওইটাই যেমন আছে এত হচ্ছে, এতটুকু হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এটা অঙ্ক একদম সহজ। এরপর আমরা আরেকটা অঙ্ক করি। এরপরে যে আমাদের টাইপটা আছে, এটা একটা শুধু ব্যতিক্রমী অঙ্ক ছিল, এটা কোনো একটা এডমিশনের প্রশ্ন। ঠিক আছে, এডমিশনের প্রশ্নগুলো এমন একটু প্যাঁচা নয়। তুমি পরেরটা দেখো, এটা তোমার দরকারি। এটা তুমি শুধু একটা সূত্র দেখো, এর আগে আমরা পড়ছিলাম নাকি, রোদের সাথে তাপমাত্রার সম্পর্ক। r θ সমান r নট, r θ সমান r নট 1 প্লাস আলফা থিটা, 1 প্লাস আলফা থিটা। এটা আর নটটা কি? আর নট হচ্ছে তোমার থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ। আর নট মানে হচ্ছে তোমার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তারপরে তোমার 1 তো 1ই, তারপরে হচ্ছে তোমার থিটা হচ্ছে তাপমাত্রা, আলফা হচ্ছে তাপমাত্রার ওই তোমার বস্তুটার উপর নির্ভর করবে, যে ওর তাপমাত্রা বৃদ্ধির সহগ আর কি, একটা সহগ। ঠিক আছে, এখন দেখো আমরা ম্যাথটা করব শুধু এই সূত্রটার উপর ডিপেন্ড করে। প্রথম ম্যাথটায় আসে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্লাটিনামের রোধ 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্লাটিনামের রোধ 20 ওহম যদি এর তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াসে পরিবর্তন করা হয়, 18 ডিগ্রি সেলসিয়াস এ পরিবর্তন করা হয় 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পরিবর্তন করা হয়, তবে রোধ হয় কত? রোধ হচ্ছে তোমার 21.2 ওহম। ঠিক আছে, হলে রোধের উষ্ণতার সহগ কত? হলে ওই আলফার মানটা চাইছে, রোধের উষ্ণতার সহগ কত? না বুঝলে, যেহেতু রেকর্ডেড ক্লাস, না বুঝলে তোমরা অবশ্যই কমেন্টে বলবে, আমি অ্যান্সার দিয়ে দেবো। এই ম্যাথটা দেখো, 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্লাটিনামের রোধ, থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওটা হচ্ছে তোমার আর থিটা, তার মানে আর থিটার মান আমরা পাইলাম 32 ডিগ্রি সেলসিয়াস। আর থিটা 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ হচ্ছে 20 ওহম, তার মানে এই যে আর থিটার মান হচ্ছে 20। যদি তাপমাত্রা এত ডিগ্রি সেলসিয়াসে পরিবর্তন করা হয় তবে রোধ হয় এত, তার মানে তোমার কত ডিগ্রি সেলসিয়াসে পরিবর্তন করা হলো? আচ্ছা আমরা এটা দেখি। আর থিটার এখানে একটু ঝামেলা আছে, একটু প্রথমে দেখো, আমরা প্রথম সূত্রটা আগে দেখো, আর থিটা সমান আর নট 1 প্লাস আলফা থিটা, এটা তো সূত্র নাকি? আর থিটা কত? আর থিটা মনে করো আমরা প্রথম লাইনটাই ধরলাম, ধরলে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোধ হচ্ছে 20 ওহম, 20 সমান আর নটের মান কত? আর নটের মান আমরা জানি না, কিন্তু বলেনি কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্লাটিনামের রোধ কত, ওটা কিন্তু বলেনি, শুধু বলছে প্লাটিনাম, কিন্তু আমরা কিন্তু জানি না প্লাটিনামের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোধ কত। ওই জন্য আর নটই থাকবে, 1 প্লাস আলফার মান আমরা বের করব, থিটার মান কত? 32। ঠিক আছে, এতটুকু তো জানি। এটা দাও তুমি 1 নম্বর সমীকরণ, কারণ দেখো এখানেও দিছে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ, এখানেও দিছে দেখো যে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ। যদি দিত 0 ডিগ্রি সেলসিয়াসে কত, তাহলে কিন্তু আমরা বের করতে পারতাম। তারপরে আবার আমরা জানি আর থিটা সমান আর নট 1 প্লাস আলফা থিটা। এবার আর থিটা কত? এবার হচ্ছে 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কত? 21.2 ওহম। আর নটের মান এবারও আমরা জানি না, 1 প্লাস আলফা থিটার মান কত? 18। এটা 2 নম্বর সমীকরণ। এখন তুমি 1 আর 2 নম্বর সমীকরণ ক্যালকুলেশন করে আর নটকে তুমি কেটে দিতে পারলে হলো। 1 আর 2 কি করলে কাটা যাবে? ভাগ দিলে তো কেটে যায়। তাহলে আমি দেব কি 1 ভাগ 2 দাও, 1 থেকে 2 ভাগ দাও, 20 ভাগ 21.2 সমান আর নট ডিভাইডেড বাই আর নট, উপরে কি আছে 1 প্লাস আলফা 32, নিচের মধ্যে হচ্ছে 1 প্লাস আলফা 18, আর নট কাটা। এটা এখন একটু ক্যালকুলেশন করো, 20 ভাগ 18 যেমন আছে আমরা রাখি, পরে ক্যালকুলেশন করবো। 21.2 সমান উপরে থেকে তো 1 প্লাস আলফা 32,
1 প্লাস আলফা 32, নিচের মধ্যে থাকে তোমার হচ্ছে 1 প্লাস আলফা 18। এটা এখন জাস্ট একটু ক্যালকুলেশন করবো, এখন একটু ক্যালকুলেশন করবো, আর গুণন করে দাও 20 প্লাস 1000 ওহম। দাঁড়াও 1 মিনিট। এখানে আমার দ্বিতীয় ক্ষেত্রে যে আর থিটার মানটা বসাইছে এটা একটু ভুল হয়েছে, এটা একটু ভুল হওয়ার কারণ আছে, তার কারণ হচ্ছে আমরা এখানে তাপমাত্রার পরিবর্তন বলছি, এই যে তাপমাত্রার পরিবর্তন করা হয়, এইখানে একটু থিটাটা একটু তোমরা কালেকশন করে নাও। থিটা সমান কত হয় যে 32 মাইনাস 18, 32 প্লাস 18 কত হয় 50, পরিবর্তন করা হয়েছে না, তাহলে মাইনাস দাও, মাইনাস দিলে এখন 50 কিভাবে হয়, মাইনাস দিলে তো 50 হবে, মাইনাস দিলে হবে তোমার হচ্ছে প্লাসে হবে, যেহেতু পরিবর্তন করছে তার মানে তাপমাত্রা বাড়াইছে, তার মানে হচ্ছে তোমার এখানে প্লাস হবে 50, এটার মান হবে তাহলে তোমার 50, জাস্ট এতটুকুই একটু ক্যালকুলেশন করতে হবে, আর কিছু না, এটা হবে 50। ঠিক আছে, যে তাপমাত্রার পরিবর্তন যার কারণে কিন্তু এতটুকু সমস্যা, তাপমাত্রার পরিবর্তন এটা 50 হবে, দুইটা যোগ হবে, তাপমাত্রা পরিবর্তন করছে বাড়াইছে। ঠিক আছে, তাহলে এত করা হলো, তাপমাত্রা বাড়ায় এত করছে, আর গুণন করে দাও 20 কত 1 প্লাস আলফা, এটা কেন 20, এটা তো ঠিকই আছে 21.2, এটা তোমার 21.2 পরিবর্তন হবে, যে এইটা 50, এই থিটাটা পরিবর্তন হবে 50, এটা হবে তোমার 21.2, তাহলে এত 50 সমান নিচেরটার সাথে গুণ উপরেরটা 21.2, তার সাথে গুণ 1 প্লাস আলফা 32, এটা জাস্ট এখন একটু ক্যালকুলেশন করলে, হ্যাঁ ডাইরেক্ট গুণ করে দাও, 20 হচ্ছে 20 প্লাস 50 ভীষণ কত হয় 5 দুগুণ 10, দুইটা শূন্য 1000 আলফা সমান 21.2 কে 21.2 প্লাস 32 গুণ 21.2 কত হয় 178.4, 178.4, 100 না 400, 678 এত আলফা। এখান থেকে এখন আমরা আলফার মানটা বের করবো, জাস্ট একটা সমীকরণ হিসেবে। ঠিক আছে, আলফা গুলোকে একখানে নিয়ে আলফা দুটো যোগ করে কত হয় 321.6, 300 বুঝতেছো তো নাকি 21.6 আলফা সমান তাহলে কত হয় হচ্ছে তোমার 12, এখানে তুমি আলফার মানটা বের করবে, আলফা সমান 12 ডিভাইড বাই 321.6, ক্যালকুলেশন করো, আলফার মান আসবে হচ্ছে তোমার হলো 3.731 ইনটু 10 সায়েন্টিফিকে আনতে হবে, সহগের মানগুলো কিন্তু সায়েন্টিফিক, এককটা হচ্ছে তোমার এককটা মনে রাখবা, এককটা হচ্ছে ডিগ্রি পার সেলসিয়াস, এটা হবে অ্যানসার, সহগের অ্যানসার হচ্ছে ডিগ্রি পার সেলসিয়াস, এটা মনে রাখবা। তাহলে আমরা এটা একটা ম্যাথ করলাম, এই ম্যাথটা যদি তুমি পারো তাহলে এই যে তাপমাত্রার সাথে রিলেটেড সব ম্যাথ পারবা। এটা যদি না বোঝো আমি আরেকবার বলতেছি, দেখো প্রথমে একটু দেখো, যদি ডাইরেক্ট আর নটের মান দিয়ে দেয় তাহলে তো তুমি একটা সমীকরণ দিয়ে পেয়ে যাবে, তখন আর তোমাকে সমীকরণ বানাইতে হবে না। এখানে দেখো আর নটের মান দেয় নাই, 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দিছে রোদ, আবার 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তন করে আবার কত হয়েছে এটা দিছে, দুইটাই আর থিটার মান। তাহলে প্রথমটা দিয়ে আমি আর থিটার মান দিয়ে একটা সমীকরণ বের করলাম, দ্বিতীয়টার ক্ষেত্রে থিটার মানটা বের করার তো একটু সমস্যা আছে, এত 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াইছে, তার মানে আগে ছিল 32 এখন 18 50। ঠিক আছে, দুই নম্বর সমীকরণ, 1 আর 2 ভাগ করলে আর নট কাটা যাবে, বাকিটা ক্যালকুলেশন করে আলফার মানটা বের করতে হবে। আশা করি ক্লিয়ার। নেক্সট যে রোধটা করবো সেটাতে আমাদের সিডিআর লাগবে, কারেন্ট ডিভাইডেড রোধ। আমি আগে কিন্তু তত্ত্বীয় বিষয়গুলো পড়াইছি, ঠিক আছে, এখন আমি জাস্ট ম্যাথগুলো করাবো, তারপরে এই যতগুলো তত্ত্বীয় বিষয় এর আগে করাইছি এগুলো সব দিয়ে আমি ম্যাথগুলো করাবো, তারপরে আমি নতুন তত্ত্বীয় বিষয়ে যাবো। এরপরে আমাদের ম্যাথটা হচ্ছে তোমার 4 নাম্বার ম্যাথটা। এরপরে ম্যাথটা হচ্ছে 4 নাম্বার ম্যাথ। 4 নাম্বার ম্যাথটা কি, একটা বর্তনী দিছে, একটা জটিল সহজ বর্তনী। বর্তনীগুলো আঁকতে ভালো লাগে, বুঝছো, বর্তনী আঁকতে মজা আছে। এইখানে দিছে ব্যাটারি, এইখানে দিছে আবার একটা রোধ, এইখানে দিছে আবার একটা রোধ, বর্তনীটা আঁকো আমার সাথে, লাগাই দিছে। তারপরে এই পাশে উপরে একটা রোধ, সাইডে একটা রোধ, উপরে একটা রোধ, সাইডে একটা রোধ। মানগুলো লেখে নাও, 5 ওহম, উপরেরটা হচ্ছে তোমার 7 ওহম, তার সাইডেরটা হচ্ছে তোমার 12 ওহম, এটা হচ্ছে 12 ওহম, এখানে ভোল্টটা হচ্ছে তোমার 6 ভোল্ট,
এটা হচ্ছে প্লাস সাইড, এটা মাইনাস সাইড, এই দিক দিয়ে কারেন্ট গেছে মনে রাখিও। তারপর হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার 8 ওহম, উপরেরটা কত ওহম 2 ওহম, ওর উপরেরটা কত ওহম 3 ওহম, এটা হচ্ছে 6 ওহম। কোশ্চেনটা হচ্ছে তোমার 8 ওহমের মধ্যে দ্বারা 8 ওহম দিয়ে কত তড়িৎ প্রবাহিত হচ্ছে। 8 ওহম রোধ দ্বারা কত তড়িৎ প্রবাহিত হচ্ছে। আগে বলো এটা শ্রেণী সমবায় নাকি সমান্তরাল সমবায়? সমান্তরাল। তার মানে আমাদের এখানে আমরা সিডিআর ব্যবহার করতে পারি। যদি শ্রেণী হতো তাহলে কিন্তু আমরা সিডিআর ব্যবহার করতে পারতাম না। যে কোনো জায়গায় রোধ বলুক, আমরা যদি দেখি সমান্তরাল তাহলে আমরা সিডিআর ব্যবহার করতে পারবো। আর যদি দেখি আমরা সমান্তরাল নয় তাহলে কিন্তু আমরা সেক্ষেত্রে সিডিআর ব্যবহার করতে পারবো না। এক্ষেত্রে আমরা এটা সিডিআর ব্যবহার করতে পারবো বা কারেন্ট ডিভাইডেড রুলটা ব্যবহার করতে পারবো। একটু আগে যেটা বুঝাইলাম, মনে করো এইটার রোধ, কোনটার রোধ, এই যে এই জায়গাটার আমার হচ্ছে কারেন্ট চাইছে, আই এর মান চাইছে, ঠিক আছে, ওই জায়গাটা আই এর মান চাইছে। তাহলে আমরা সূত্রটা কি জানি, যে এই জায়গার কারেন্ট উপরে থাকবে কি কারেন্ট ডিভাইডেড রুল না? কারেন্ট ডিভাইডেড রুলের কথাটা মনে আছে? কারেন্ট ডিভাইডেড রুল কি বলছে, তড়িৎ প্রবাহ চাইছে, তাই না? কারেন্ট ডিভাইডেড রুলটা কি ছিল, যে হচ্ছে আমরা জানি ভি সমান আই আর, যখন আইটা আমরা বের করবো ভি বাই আর, আমার মনে না থাকলে আমি এইভাবে বের করি, মনে করো আমার মনে নেই, এইভাবে বের করতে পারি। ওই জন্য বলি প্রতিপাদনগুলো যে মনে রাখতে পারো এটা হচ্ছে সুবিধা। মনে নেই আমি এখন বের করতে পারবো ভি বাই যেই জায়গার ওই জায়গার ভি এর মান জানি না আমরা, ভি সমান আবার আই আর, আই ওয়ান সমান আই আর ডিভাইডেড বাই আর ওয়ান। তার মানে সূত্রটা আসলে এটা আই ওয়ান সমান আর বাই আর ওয়ান ইন্টু আই টোটাল, এটা সূত্র। আই সমান উপরে হচ্ছে তুল্য রোধ, নিচে হচ্ছে যে বিন্দুতে আমি বের করবো ওই বিন্দুর ইন্টু টোটাল কারেন্ট, ঠিক আছে? এটাই তো সূত্র। এই যে আমার মনে ছিল না, আমি এইভাবে বের করলাম। ওই জন্য কিভাবে সূত্রগুলো আসলো ওগুলো মনে রাখা এই জন্যই জরুরি। তুমি বের করতে পারবো এই যে সূত্র, এই সূত্রটা দিয়ে আমি এখন বের করবো ওই জায়গার কারেন্ট। কিন্তু দেখো তো আমরা এখানে আর এক্স এর মানটা জানি যে 8 ওহম, যে জায়গার কারেন্ট বের করবো ওই জায়গার আর এর মানটা তো আমরা জানি না, যে পুরো বর্তনীর তুল্য রোধ ওটা বের করতে হবে। ফুল বর্তনীর কারেন্ট তো আমরা এখান থেকে ইজিলি বের করতে পারবো, ভি সমান আই আর দিয়ে। ভি এর মান আমরা জানি এই যে কত 6, আই এর মানটা আমরা বের করবো, আর এর মানটা ওই যে তুল্য রোধ বের করলে সব সমাধান হয়ে যাবে। তুল্য রোধটা বের করবে, তোমরা তুল্য রোধ কিভাবে বের করবা, যতবার বর্তনীটা আস্তে আস্তে ছোট করে আনবা, বর্তনীটাকে কি করে আনবা, ছোট করে আনবা, বর্তনীকে ছোট করবা আর তুল্য রোধ বের করবা। প্রথমে দেখো এক সাইড থেকে শুরু করো, বর্তনী এক সাইড থেকে, এই সাইড থেকে শুরু করো। এই দুটো কিসে আছে, শ্রেণীতে না সমান্তরালে? শ্রেণীতে। এই দুটোর সাথে এটা কিসে আছে, শ্রেণীতে নাকি সমান্তরালে? সমান্তরালে। এখানে কারেন্ট এসে দেখো দুই ভাগে ভাগ হয়ে যেতেছে, এইদিকে ভাগ হয়ে যেতেছে, এইদিকে ভাগ হয়ে যেতেছে। তার মানে এই দুইটা আছে শ্রেণীতে, এইটা আছে সমান্তরালে, ঠিক আছে? এই দুটো আছে শ্রেণীতে, তার মানে এই দুটাকে আমরা R1 আর R2 দিলাম। এটা মনে করো R1, এটা মনে করো R2, এটা হচ্ছে R3, নিজের নাম দিয়ে দিলাম। এটা হচ্ছে R4, ইচ্ছা মতো তুমি যেটা যে নাম দিতে পারো, R5, R6, R7, তুমি চাইলে এই দিক থেকেও শুরু করতে পারো ইচ্ছা। এখন দেখো R1 ও R2 কিসে আছে, শ্রেণীতে আছে। তার মানে ওই তুল্য রোধ RS1 কি হবে, দুইটা যোগফল, 5 আর 7 কত হয়, 5 7 8 9 10 11 12, হ্যাঁ 12, ঠিক আছে? তারপরে দেখো RS এর সাথে আবার এটা আছে সমান্তরালে, 3টা আছে সমান্তরালে, RS1 ও R3 এটা আছে আবার সমান্তরালে। তাহলে কি হয়, দুইটা যদি সমান্তরালে থাকে তাহলে আমি সূত্র বলছিলাম একবারে, আর কত আর P1 আর P1, কারণ এদিকে আরো আছে, ওই জন্য 1 2 3, উপরে গুণফল নিচে যোগফল, গুণ করো দুইটা, 12 আর 12 কত হয়, 12 কত হয়, উপরে গুণফল নিচে যোগফল, তাই না? এটা 12 নিচে হচ্ছে 24, উপরে হচ্ছে 12 গুণন 12 নিচে হচ্ছে 24, তাই না? তার মানে কত আসে, 6 আসে, 6। বুঝতে পারছো? 6। এই সেট শেষ, ওই সাইডে যাও। এই দুটো আবার সেম ভাবে শ্রেণীতে আছে, কিসে আছে, শ্রেণীতে আছে। এখন আমার বর্তনীর চেহারাটা কেমন হচ্ছে জানো, এইদিকে আমার শুধু একটা রোধ আছে, এইদিকে যে কারেন্ট আছে, এখানে তোমার ব্যাটারি আছে, এদিক দিয়ে কারেন্ট যাইতেছে, এখানে একটা রোধ আছে, এখানে একটা রোধ আছে, এমন 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 এমন। বর্তনীটা দেখো ছোট হয়ে গেছে। এটার মান এখন হচ্ছে তোমার কত জানো, এটার মান হচ্ছে এখন তোমার 6 ওহম, এইটার মান হচ্ছে তোমার 6 ভোল্ট, ঠিক আছে? আর আছে এইটা আছে না, এইটার মান কত, এইটার মান হচ্ছে তোমার 2 ওহম, এইটার মান হচ্ছে তোমার 3 ওহম,
8 ওহম, এটা মানে হচ্ছে তোমার 6 ওহম। এখন তুমি এখান থেকে বের করো তো, এখন তুমি এইটুকুর তুল্যরোধ বের করো, এখন তুমি এইটুকুর তুল্যরোধ বের করো। আমি বলছি কিন্তু বর্তনী আস্তে আস্তে ছোট করে নিবা, এখন তুমি এইটুকুর তুল্যরোধ করো, আমি পুরো বর্তনী কিন্তু তুল্যরোধ বের করতেছি, ঠিক আছে? এখন তুমি এইটার তুল্যরোধ বের করো, ছোট করে নিবা। দেখো তো তুমি এই সাইডে আসো, এই দুটো আছে আবার কিসে শ্রেণীতে, তাহলে লেখো R6 ও তোমার আছে R7 আবার আছে তোমার শ্রেণীতে। তাহলে আমার কত এটা RS1 দিছিলাম, এবার RS2 দুটো যোগ করো, 6 আর 3 কত হয়? 6 7 8 9 9 হয়, ঠিক আছে? তার সাথে আবার এটা আছে সমান্তরালে, তার সাথে RS2 ও তোমার আছে হলো R5 আছে তোমার হচ্ছে সমান্তরালে, তাই না? সমান্তরালে, সমান্তরালে দুইটা সমান্তরালে থাকলে সূত্র কি? RP সমান শর্টকাট, উপরে গুণফল নিচে যোগফল, উপরে গুণফল 9 ইনটু 8 ডিভাইডেড বাই 9 প্লাস 8। এটা মানে একটু বলেছি আমাদের, এর নিচে হচ্ছে যোগফল, যোগফল কত? 12 প্লাস 12, 12 প্লাস 12, হ্যাঁ 12 প্লাস 12, ঠিক আছে। এবার এটা তুমি ক্যালকুলেশন করো, কত আসে? এটা ক্যালকুলেশন করলে আসে হলো তোমার 6, এটা ক্যালকুলেশন করলে আসে তোমার হচ্ছে 6। তার মানে দেখো এখন তোমার বর্তনীর চেহারাটা দেখো, এই যে এখন তোমার বর্তনীর চেহারাটা, এখন তোমার বর্তনীর চেহারাটা হচ্ছে তোমার এমন, এদিকে একটা 6 ওহম, এদিকে একটা 6 ওহম। দেখো তো দুইটা আবার সমান্তরালে না? দুইটা আবার কিন্তু সমান্তরালে। এখন তোমার মেন রোধ হচ্ছে RP2 আর হচ্ছে RP1, এই দুইটা এখন দেখো, এই যে এখন চিত্র কিন্তু এমন হয়ে গেছে। এই দিকের আমি মোট তুল্যরোধ বের করছি আসছে 6 ওহম, ওই দিকের আমি মোট তুল্যরোধ বের করছি আসছে 6 ওহম, ঠিক আছে? 6 ওহম। তাহলে এখন তুল্যরোধটা কি আসলো? এখন যেটা আসবে ওটাই তুল্যরোধ, এই দুইটা আছে সমান্তরালে। তার মানে আমরা লিখবো এবার যে আর কত এটা RP1 ও RP কত এটা 2 আছে হচ্ছে তোমার সমান্তরালে, সমান্তরালে। এই দুটো সমান্তরালে থাকলে কি হয়? উপরে যোগফল নিচে যোগফল, এটাই তোমার মোট রোধ, দুটাই তো আছে মোট রোধ, উপরে গুণফল নিচে যোগফল কত হয়? 6 6 36, 6 6 12, 3 12 36, 3 ওহম, 3/6, সরি সরি, এক মিনিট, হ্যাঁ ঠিক আছে, তো 3 ওহম, ঠিক আছে? পুরো বর্তনীর আমি তুল্যরোধ বের করছি এখন 3 ওহম, এত কাহিনী করে ফুল বর্তনীর আমি তুল্যরোধ পাইছি এখন 3 ওহম। তাহলে এখান থেকে আমি যে আর এর মানটা পাইছি 3 ওহম, IX তো আমি বের করব, IX না দিয়ে এবার আমি I5 দিই, মানে 5 নাম্বার রোধে। তাহলে আর এর মান কত পাচ্ছি আমি? 3, আর x এর মান কত? 8, কিন্তু I টোটালটা আমি যে পাইলাম না। আমরা কি জানি? V সমান সমান IR, তাহলে I সমান কি হয়? V/R, V এর মানটা কই? 6, V এর মানটা যে 6, তাহলে 6/R এর মানটা কত? 3, 3 2 6, 2 এর 2, ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করো জাস্ট কত আসে? 3 2 6, 6/8, 3 2 6/8, 3 2 6, 4 2 8, তার মানে 3/4 ওহম। ক্যালকুলেশন করবা, যা পয়েন্টে আসবে তাই आंसर, এটাই হবে কিন্তু आंसर। ওহম কেন? কারেন্ট না, অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার, এটা হবে आंसर 3/4 অ্যাম্পিয়ার। তুমি পয়েন্টে আনবা 3/4 অ্যাম্পিয়ার, এটা আসলে এই ম্যাথটা একটু জটিল লাগতে পারে, তুমি এক সাইড থেকে বুঝে বুঝে করে পারবা, ঠিক আছে? বুঝে বুঝে করে পারবা। সিডিআর দিয়ে আমরা আরেকটা ম্যাথ করব, তাহলে তোমার আরেকটু ক্লিয়ার হয়ে যাবে, আরো ক্লিয়ার হয়ে যাবে, সম্পূর্ণটা ক্লিয়ার হয়ে যাবে। প্র্যাকটিসের ব্যাপার, ম্যাথ যেহেতু প্র্যাকটিসের ব্যাপার। পরেরটা যাবে, পয়েন্ট ম্যাথটা হচ্ছে তোমার 5 নাম্বার। দেখো এটা কি আছে? এটা তো তোমার বর্তনী দিছে, এটা তো তোমার বর্তনী দিয়েছে, দেখো বর্তনীটা কেন? এই যে তোমার এমন বর্তনী, এগুলো সব কিন্তু বোর্ডে আসছে প্রশ্ন, সব বোর্ডের প্রশ্ন। এখানে একটা অ্যামিটার দিছে, দিয়ে এখানেও একটা রোধ দিছে, তারপরে নিচের মধ্যে এখানে ব্যাটারি দিয়ে দিছে একবারে, এটা এখানে অ্যামিটার দিছে, অ্যামিটার দেওয়ার পরে এখানে একটা ব্যাটারি দিছে, দিয়ে এইখানে আরেকটা রোধ দিছে, দিয়ে আমাকে দিছে 3 নাম্বারে আরেকটা রোধ দিছে, 4 নাম্বারে আরেকটা রোধ দিছে। এইটা উপরেরটা হচ্ছে 3 ওহম, 3 ওহম, 3 ওহম, 3 ওহম, প্রত্যেকটা হচ্ছে 3 ওহম করে, 3 ওহম, 3 ওহম, 3 ওহম, 3 ওহম। এখানে ভোল্ট কত আছে তোমার? হচ্ছে 12 ভোল্ট। বলছে যে অ্যামিটারটিতে রোধ কত? অ্যামিটারটিতে রোধ কত? অ্যামিটারে রোধ কত? অ্যামিটারে রোধ কত? অ্যামিটারে রোধ কত? ইজি একটা কোশ্চেন। ও অ্যামিটারের রোধ কত না, অ্যামিটারের তড়িৎ প্রবাহ কত? তড়িৎ প্রবাহ কত? অ্যামিটারটিতে
কারেন্ট কতটুকু হইতেছে, এটাও আমরা সিডিআর দ্বারা বের করতে পারি, কারেন্ট ডিভাইডেড রুল দ্বারা। কিভাবে দেখো একটু খেয়াল করো। এবারও আমাদের দেখো সেম কেস, আমাদের সেম সূত্র আইএক্স সমান কি আছিল আর বাই আর এক্স ইন্টু আই টোটাল, এটাই তো সূত্র আছিল, আবার এটাই তো আবার সূত্র। কিন্তু আমরা আর এস আবার আমাদের রোধ লাগে, রোধ পারলে আমরা আই এর মানটাও বের করতে পারবো। আমরা আগে রোধটা বের করি, পুরো বর্তনীর তুল্য রোধ বের করি। তোমরা দেখো নাম দাও আগে, নাম না দিলে হবে না, নাহলে তুমি এলোমেলো করে ফেলবো। R1 R2 R3 তারপরটা হচ্ছে তোমার R4, ঠিক আছে? R1 R3 আর হচ্ছে R4। তাহলে আমি নামগুলো দিয়ে নিলাম। এখন দেখো কোনটার সাথে কোনটা কি আকারে আছে, আমি নিচ থেকে যাই। এই দুটো আছে দেখো সমান্তরালে, কারণ দেখো কারেন্ট এই দিক দিয়ে আসবে, এখানে গিয়ে দেখা যায় যে ভাগ হয়ে যায়, ঠিক আছে? দুটো আছে সমান্তরালে, তারপরে R4 আর R3 হচ্ছে সমান্তরালে, R4 ও R3 হচ্ছে তোমার সমান্তরালে, সমান্তরালে R4 আর R3 হচ্ছে সমান্তরালে। দুইটা যদি সমান্তরালে থাকে তাহলে শর্টকাট একটা সূত্র আমরা পড়ছিলাম, উপরে গুণফল নিচে যোগফল। 3 3 9, 3 আর 3 6, কত হয়? 3 3 9, 3 2 6, 3/2 ওহম। এই অবস্থায় রাখো, পরে দেখা যাবে। তারপরে দেখো এইটার সাথে এখন তোমার বর্তনীটা কেমন হলো, একটু রিড্র করো। নিচের দুইটা মিলে একটা হয়ে গেল, উপরে যে একটা রোধ থাকলো তার নিচের মধ্যে যে এখানে অ্যামিটারটা থাকলো, এখানে ব্যাটারিটা থাকলো, এখানে একটা রোধটা থাকলো, কিন্তু নিচের দুইটা রোধ মিলে একটা রোধ হয়ে গেল। এখন বর্তনীটা কিন্তু এমন হয়ে গেছে, নিচের রোধটা এখন কত? 3/2 ওহম, উপরের রোধটা 3 ওহম, এটা 3 ওহম, ঠিক আছে? এখন দেখো তুমি একটু খেয়াল করো, এই তিনটাই কিন্তু এখন সমান্তরালে আছে, তাই না? তিনটাই আমি একবারে বের করতে পারতাম, তিনটাই কিন্তু সমান্তরালে ছিল, আমি একবারে বের করতে পারতাম। এখন দেখো, এখন এগুলা যা আছে এগুলো কিন্তু এখন আবার সমান্তরালে আছে, তাই না? এগুলা যা আছে এগুলো কিন্তু এখন আবার তোমার সমান্তরালে আছে। এই দুটো এখন তিনটা এখন সমান্তরালে আছে। এখন তাহলে তুমি আবার বের করো, আবার এখন বাকি সব সমান্তরালে আছে। তার মানে R1 R2 আর হচ্ছে না, এটা কত আছিল জানি, R1 R2, দাঁড়াও 1 মিনিট। উপরের দুইটা কিন্তু তোমার শ্রেণীতে আছে, একটু খেয়াল করো, উপরের দুইটা কিন্তু শ্রেণীতে আছে। কারেন্টটা যখন তোমার এদিক দিয়ে ভাগ হয়ে যাইতেছে, কারেন্টটা এদিক দিয়ে আসতেছে, এইখানে যা কারেন্ট না সমান্তরালে আছে, কারেন্ট এদিকে গেছে ওইদিকে গেছে, ভাগ হয়ে গেছে, সমান্তরালে আছে, ঠিক আছে? তিনটা সমান্তরালে, R1 R2 আর হচ্ছে RP1 সমান্তরালে আছে, সমান্তরালে থাকলে আমি ডাইরেক্ট আমি আর পাবো, সেটা কত? 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/RP। মানগুলো বসো। R1 এর মান 3, 1/3 প্লাস 1/3 প্লাস 1/3/2, ক্যালকুলেশন করি কত আসে রোধ কত আসে? হচ্ছে 4 ওহম আসবে, ডাইরেক্ট আটটা উল্টে দাও, 4 ওহম আসবে, 4 ওহম আসবে, ঠিক আছে? পুরো বর্তনে আমি তুলনা বের করছি, আর এর মানটা 4 ওহম, আর এর মান পাইছি আমি 4 ওহম। এখানে আই এর মানটা আমি বের করব, আই এর মানটা তো আমি বের করব। আর এক্স এর মানটা দেখো তো, আর এক্স কত? অ্যামিটারের রোধ কত? অ্যামিটারের রোধ কি দিয়ে দিছে? অ্যামিটারের রোধ দিয়ে থাকা লাগবে, নাহলে আমি বের করতে পারবো না। অ্যামিটারের রোধ কত? অ্যামিটারের রোধ অ্যামিটারের তো রোধ দিয়ে দেয়নি, অ্যামিটারের তো রোধ দিয়ে দেয়, ওই অ্যামিটারের রোধ দেওয়া লাগবে কেন? সরি, এটা সিডিআর খাটবে না এখানে, তোমরা একটু খেয়াল করো, সিডিআর খাটবে না। দেখো যে কারেন্টটা এদিক দিয়ে যাইতেছে ওটা তো মূল কারেন্ট, কারণ তো আর ভাগ হয় না, যে আমরা ডিভাইডেড রুল ব্যবহার করবো, সেম কারেন্ট। আমরা শুধু মেইন তুল্য রোধটা বের করি, ভি সমান আই সমান V/R। মেইন কারেন্টটাই তো অ্যাম্পিয়ারটা দিয়ে যাইতেছে, এইখান থেকে কারেন্টটা যাইতেছে, ভাগ তো হয়নি, ডাইরেক্ট অ্যামিটারে ঢুকতেছে। ভি এর মান কত? 12, আর এর মান 4, 3 4 12, 3 অ্যাম্পিয়ার হবে, ডাইরেক্ট অ্যান্সার। কারেন্ট ডিভাইডেড হয় নাই, সিডিআর খাটবে না, শেষ। এটা সহজ, এটা তো আরো সিডিআর লাগাইনি, এটা পারা যাবে, এটা আশা করি পারবো। আবার নেক্সট একটা আমি বাসার কাজ দিই, আচ্ছা নেক্সট বাসার কাজটা হবে, নেক্সট একটা হচ্ছে বাসার কাজ। আচ্ছা বাসার কাজ শেষে দেবো, একটু আগাই নি, এই ম্যাথগুলো গেল। এবার আমরা নেক্সটে যে ম্যাথটা করবো, সেটা কোন ম্যাথটা? দাঁড়াও 1 মিনিট। নেক্সট ম্যাথ একটা করি। এইটা দেখো, আমরা একটা সূত্র পড়ছিলাম, সূত্রটা আরেকটু মনে করাই দিই, এগুলো তথ্য বিষয়ে পড়াইছি। I সমান তড়িৎ চালক শক্তি ডিভাইডেড বাই R প্লাস ছোট হাতের r, এই সূত্রটা আমি পড়াইছিলাম। দেখো একটু খেয়াল করে দেখো, আইটা হচ্ছে তোমার তড়িৎ প্রবাহ, এটা কিন্তু তোমরা ভালো করে জানো। আই কি? তড়িৎ
প্রবাহ। ই হচ্ছে তোমার তড়িৎ চালক শক্তি, তড়িৎ চালক শক্তি, তড়িৎ চালক শক্তি। আরটা হচ্ছে তোমার রোধ, তুল্য রোধ, কিন্তু তুল্য রোধ, তুল্য রোধ। আর আরটা হচ্ছে তোমার অভ্যন্তরীণ রোধ, অভ্যন্তরীণ। এই সূত্রটা কিন্তু আমরা এর আগে দেখছিলাম, একটু ভালো করে খেয়াল করে দেখো তো, এর আগে দেখছিলাম না? এই সূত্রটা আমরা এর আগে দেখছিলাম। এই সূত্রটা দিয়ে একটু আমরা ব্যাখ্যা করি। সূত্রটা তো আমরা চিনি নাকি? তড়িৎ চালক শক্তি যখন পড়াইছিলাম তখন আমি সূত্রটা পড়াইছিলাম, যার সূত্রটা মনে করাই দিলাম। এখন আমরা ম্যাথ করব। ম্যাথ ম্যাথ দেখো, ম্যাথ নাম্বার 6। অঙ্কটা হচ্ছে এমন, একটা কোষের তড়িৎ চালক, একটা কোষের তড়িৎ চালক শক্তি, একটি কোষের তড়িৎ চালক শক্তি, তড়িৎ চালক শক্তি, একটা কোষের তড়িৎ চালক শক্তি কত দেওয়া আছে? 2 ভোল্ট। 2 ভোল্ট দেখ বলছে, এতে যখন 5 অ্যাম্পিয়ার তড়িৎ, এতে যখন 5 অ্যাম্পিয়ার তড়িৎ, এতে যখন 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়, তখন তখন কি হয়? বিভব পার্থক্য, বিভব সবই তো পাওয়া যেতেছে। পার্থক্য কত? বিভব পার্থক্য হচ্ছে তোমার 1.8 ভোল্ট, 1.8 ভোল্ট। ওকে, কোষের অভ্যন্তরীণ রোধ কত? কোষের অভ্যন্তরীণ রোধ কত? অভ্যন্তরীণ ই এর মান চাইছি না, ছোটতে আর মান চাইছি। অভ্যন্তরীণ রোধ কত? অভ্যন্তরীণ রোধ কত? দেখো এটা একদম সহজ। এই যে তোমার এখানে এটা কি তড়িৎ চালক শক্তি না? ই এর মান কত? 2 ভোল্ট। ই এর মান 2 ভোল্ট, এসএসসি ম্যাথ। আই এর মান কত? 5 অ্যাম্পিয়ার। তারপরে তোমার বিভব পার্থক্য ভি কত? 1.8 ভোল্ট। এই ছোটতে আর এর মানটা চাইছি, ডাইরেক্ট জানি আই সমান ই ডিভাইডেড বাই আর প্লাস ছোটতে আর। ই এর মানটা কত? 2 ডিভাইডেড বাই আর এর মানটা কত? আর এর মান রোধ কত? রোধ দিছে কি? রোধ কই? একটা কোষে তড়িৎ চালক শক্তি এত, এতে যখন এত রোধটা তুমি বের করে নাও, দেখো ভি সমান কি? আই আর। আর এর মানটা বের করতে পারবা না? আর সমান ভি বাই আই, তাই না? ভি বাই আই। ভি এর মান কত? ভি হচ্ছে তোমার 1.8, আই এর মানটা কত? 5। কত আসে? 0.36 ওহম। বসাও 0.36 ওহম। 0.36 প্লাস ছোটতে আর আমরা বের করব, আই এর মানটা কত? আই এর মান হচ্ছে 5। আর গুণন করো, 5 ইনটু 0.36 কত হয়? 5 ইনটু 0.36 কত হয়? ক্যালকুলেটর। তাহলে কত হয়? সেটা হচ্ছে 5 ইনটু 0.36 1.8, ওই 1.8 এটা 1.8 প্লাস 5 আর সমান কত হয়? সমান হচ্ছে 2। এটা ওদিকে মাইনাস 5 আর ডিভাইডেড বাই 2 মাইনাস 1.8, তাহলে 5টা গিয়ে ভাগ হয়ে যাবে। 2 মাইনাস 1.8 ডিভাইডেড বাই 5, ক্যালকুলেশন করো কত হয়? 0.04 ওহম। এটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ। এটাই অ্যান্সার শেষ। একদম ইজি একটা ম্যাথ, এসএসসি তে করছে এগুলো, অভ্যন্তরীণ রোধ দিয়ে। এগুলো ম্যাথ কোনো বিষয় না, ঠিক আছে? এগুলো ম্যাথ পারা যাবে। আমরা ভিডিআর দিয়ে একটা ম্যাথ করব আজকে, লাস্ট ম্যাথ। ভিডিআর তোমার ভোল্টেজ ডিভাইডেড রুল দিয়ে করব। সিডিআর দিয়ে একটা করছিলাম, ভিডিআর দিয়ে একটা করব, তাহলে তোমাদের ভিডিআর নিয়ে কোনো টেনশন থাকবে না। ভিডিআর ম্যাথটা এমন দেখো, 7 নম্বর ম্যাথ বলছে হলো 6 ওহম 4 ওহম ও 6 ওহম, 4 ওহম ও 6 ওহম কি আছে? 4 ওহম 6 ওহম এর দুটি রোধকে কি করছে? দুটি রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করছে। তাহলে অবশ্যই আমাদের ভিডিআর লাগবে। শ্রেণী কোশ্চেন আগে দেখি, সমবায়ে যুক্ত করা দুটাকে শ্রেণী সমবায়ে যুক্ত করা হলো। আচ্ছা, তারপর তড়িৎ চালক শক্তি বলছে, তড়িৎ চালক শক্তি কত? তড়িৎ চালক শক্তি দিয়ে দিছে তোমার হচ্ছে 2.2 ভোল্ট, 2.2 ভোল্ট। আর হচ্ছে অভ্যন্তরীণ রোধ 1 ওহম, অভ্যন্তরীণ রোধের মানটা দিয়ে দিছে। তারপর কি? একটি কোষে যুক্ত করলে বর্তনীটি পূর্ণ করা হবে। এখন প্রতিটি রোধের প্রান্তীয় বিভব কত? প্রতিটি রোধের
রোধের প্রান্তীয় বিভব কত, প্রান্তীয় বিভব কত। দেখো এটা আরো সহজ, প্রান্তীয় বিভব চিত্র আঁকি, আগে চিত্র আঁকি তারপরে দেখা যাবে। দেখো বলছে এই দুইটাকে শ্রেণীতে যুক্ত করছি, এই যে 4 ওহম, এটা হচ্ছে তোমার 6 ওহম, 4 ওহম বোঝা যায় না, 4 ওহম আর এটা হচ্ছে তোমার 6 ওহম, ঠিক আছে। এটাকে যুক্ত করছে একটা তড়িৎচালক শক্তি দ্বারা, এই যে তড়িৎচালক শক্তি, ঠিক আছে। আর এই যে একটা অভ্যন্তরীণ লোড, তড়িৎচালক শক্তির সাথে ছোট্ট করে থাকে অভ্যন্তরীণ লোড। তড়িৎচালক শক্তি কত, 2.2 ভোল্ট, অভ্যন্তরীণ লোডটা হচ্ছে তোমার 1 ওহম। এটা যদি হয়, এটা তুমি নাম দাও R1 R2। বলছে যে রোধ দুটি, রোধের প্রান্তীয় বিভব কত, এই জায়গার বিভব, এই জায়গার বিভব বলছে, মাঝখানে একটা কিন্তু বিন্দু আছে, এই দুই প্রান্তের বিভব বলছে, রোধ দুইটার প্রান্তীয় বিভব কত, ঠিক আছে। তাহলে আমরা এটা অবশ্যই ভোল্টেজ ডিভাইডেড রুল, ভোল্টেজ ডিভাইডেড রুলটা কি ছিল, V ইজ ইকুয়াল টু V ভোল্টেজ ইজ ইকুয়াল টু IR1। এই যে এটাই তো আইকেও আমরা ভাঙাই দিয়েছিলাম, এখন আইকে ভাঙার দরকার নেই, কারণ পুরো বর্তনীর কারেন্ট আমরা জানি বা বের করতে পারবো। পুরো বর্তনীর কারেন্টটা বের করো, তোমার আইকে আর ভাঙার দরকার নেই। মেন সূত্র কিন্তু এটা, V সমান IR, Vx সমান IR V/R ইন্টু RX, এটা কিন্তু তোমার মেন সূত্র, ঠিক আছে। এটা কিন্তু তোমার মেন সূত্র, কিন্তু এই যে এইটা আছে না, এইটা সমান সমান কিন্তু I, মানে পুরো বর্তনীর কারেন্ট, ওই জন্য ডাইরেক্ট I দিয়ে দিছি, ঠিক আছে। যেটা আমরা I আলাদা করে একবার বের করে নেবো, হয়ে যাবে। এখানে তুমি আইটা বের করো, তড়িৎচালক শক্তি দেওয়া আছে, ই এর মানটা দেওয়া আছে, আই কিভাবে বের করা যায়, I সমান তড়িৎচালক শক্তি ডিভাইডেড বাই R প্লাস √13। ই এর মানটা কত, 2.2। বর্তনীর তুল্যরোধ কত বলো, তুল্যরোধ কত, দুইটা শ্রেণীতে আছে, 6/10 প্লাস 1 11 কত হয়, কারেন্ট কত হয়, কারেন্ট হচ্ছে তোমার 0.2 ওহম, 0.2 ঠিক আছে। ওহম কেন, কারেন্ট না অ্যাম্পিয়ার, 0.2 অ্যাম্পিয়ার, 0.2 অ্যাম্পিয়ারের কারেন্ট আছে, তার মানে I এর মান 0.2 কারেন্ট, 0.2 অ্যাম্পিয়ার, 0.2 অ্যাম্পিয়ার, ঠিক আছে। I এর মানটা বসাও, আমি মনে করো এইটার বিভব বের করবে, সেটা হচ্ছে V1 সমান কি I R1, ঠিক আছে। I এর মানটা কত, I এর মান বের করলাম জানো কত, 0.2 ইন্টু R1 এর মান কত 4, ক্যালকুলেশন করো, আসে হচ্ছে তোমার 0.8 ভোল্ট, 0.8 ভোল্ট শেষ। এখন আমি মনে করো V2, মানে যে এইটা V2 সমান I R2, মানে আমি এখন এটা দুই প্রান্তের বিভব বের করবো, এটা দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে, I এর মান তো এই যে 0.2 এ থাকবে, R2 কত 6, কত হয় 7 গুণ 12, 0.12 হয় না 1.2, ঠিক আছে। আচ্ছা শেষ, দুই প্রান্তের বিভব বের করছি, R2 এর দুই প্রান্তের বিভব কত, R1 এর দুই প্রান্তীয় বিভব কত, শেষ। এটা হচ্ছে তোমার ভোল্টেজ ডিভাইডেড রুল, এটা কম লাগে, কারেন্ট ডিভাইডেড রুলটা বেশি লাগে, ঠিক আছে। কালকে আমরা আরেকটু গভীর ক্যালকুলেশন করব, কালকে আমরা সবার প্রথমে দেখবো তুল্যরোধ বের করা। এমন কথা অনেকেই বলতে পারো তুল্যরোধ বের করা তো দেখাই দেওয়া শেষ, এখন এতক্ষণ তো আমরা তুল্যরোধ তো বের করছি নাকি, তুল্যরোধ বের করতে জানি, তাহলে কিছু জটিল তুল্যরোধ বের করা শিখবো, জটিল যেগুলো বর্তমানে দেখলে আগে সুন্দর করে শরীরে ঘাম শুরু হয়ে যাবে, তারপরে আমরা এক সাইড থেকে শুরু করব, আস্তে আস্তে তুল্যরোধ বের করবো, ঠিক আছে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই থাক। এটা ছিল কত, এটা হচ্ছে 3 নাম্বার লেকচার, এরপরে কালকে দেবো আইসিটির সেকেন্ড লেকচার, পরশুদিন হবে আবার ইনশাল্লাহ। তাহলে আসসালামু আলাইকুম।